এটিএন নিউজ দেখছেন। 12টা নিউজ আওয়ারের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। আরও থাকছে কুমিল্লার ডালপা বিলের গল্প। বিস্তারিত। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন জনপ্রিয় খেলা সম্প্রচারকে কেন্দ্র করে অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে হাজার কোটি টাকা। ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এই জুয়ার সাইটে চলছে এই অপকর্ম। এক্ষেত্রে কেন ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। প্রযুক্তির কল্যাণে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট সহ জনপ্রিয় খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব খেলা সম্প্রচারের সময় অনলাইন জুয়া বা বিভিন্ন বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়, যেখানে দেশের জনপ্রিয় ক্রিকেটার থেকে শুরু করে চলচ্চিত্র তারকাদের দেখা যাচ্ছে। তাদের প্রলোভনে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন ক্রীড়াপ্রেমীদের অনেকে। বেসরকারি সংস্থা লাইফের গবেষণা মতে দেশে জুয়ার বিভিন্ন সাইটে কমপক্ষে 12 লাখ ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে 4 থেকে 5 লাখ আইডি থেকে নিয়মিত জুয়া খেলা হয়। এসব সাইট গাণিতিকভাবে এমন করে সাজানো যে একজন জুয়ারি 10 বার খেলার জন্য বিনিয়োগ করলে সে 6 থেকে 8 বার জয়ী হয়, বাকি সময় হেরে যায়। সেই লোকসানের টাকা তোলার ফাঁদে পড়ে নিঃস্ব হয় বেশিরভাগ। জুয়ার সাইটগুলো রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়। জুয়ার টাকা দেশের মোবাইল ব্যাংকিংয়ে জমা হয়। সেই টাকা দেশে থাকা তাদের ডিলার বা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে। এরপর অনলাইন ভিত্তিক অ্যাপে বিনিয়োগ করে ডলারে রূপান্তর করে। সেই ডলার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে পাচার করা হয়। অনেকে আবার হুন্ডির মাধ্যমেও পাচার করছে। দেশে 3000-এর বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে প্রতি মাসে প্রায় 150 কোটি টাকা পাচার হচ্ছে। অনলাইন জুয়ার অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। তাদের মতে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে জুয়ার প্রসার ঘটানো হয়েছে। যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটির প্রতিপালন না করে সরকার যেটা করছে এই অপরাধকে আরো বিকশিত করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ স্বীকার করছে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার বাড়লেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নতুন সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় এর সংশোধন বা অনলাইন গ্যাম্বলিং নিয়ন্ত্রণ আইন চান সিআইডি প্রধান। এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। সিআইডি বলছে পাচারে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে প্রায় 50,000 মোবাইল ব্যাংকিং সার্ভিসের হিসাব স্থগিত করা হয়েছে। অসংখ্য ডিপোজিট মেথড অ্যাভেলেবেল আছে। আপনি যে মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। সংকোচনমুখী মুদ্রানীতি এবং সুদহার বাড়িয়েও মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। চাহিদা এবং সরবরাহ ব্যবস্থায় গলদ থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের। এজন্য সরকারের সমন্বিত উদ্যোগ এবং বাজার তদারকি আরও জোরদারের পরামর্শ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। টানা 2 বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে টালমাটাল দেশের অর্থনীতি। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় বাড়ছে না আয়, যার প্রভাব জনজীবনে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারের নেয়া পদক্ষেপেও মিলছে না সুফল, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে গড় মূল্যস্ফীতি 9.73%, যা অর্থবছর ওয়ারি হিসেবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। পুরো বছরে কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি 9%-এর নিচে নামেনি। এমনকি গত 12 মাসের মধ্যে 7 মাসেই খাদ্য মূল্যস্ফীতি 10%-এর বেশি ছিল। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 6.5%-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে জানিয়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সরবরাহ যদি না বাড়ে তাহলে শুধুমাত্র চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। পণ্যের সরবরাহ যাতে একেবারে নির্বিঘ্ন থাকে সেজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 2 নম্বর, রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 3 নম্বর, বাজার ব্যবস্থাপনা যেটাকে বলে, বাজারে যাতে সব বাজারটার যে সুপারভিশন
সেটা যেন থাকে, যাতে করে ওখানে প্রতিযোগিতা কাজ করে। অর্থনীতিবিদ হেলাল উদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকারের উপর থেকে সরকার হয়তো ব্লেম যেটা তার যে পলিসিগত যে ব্যর্থতা ফেইলোর বাস্তবায়নের, সেইটা হয়তো ব্যবসায়ীদের উপর দিতে পারছে, কিন্তু সমস্যার ক্ষেত্রে সমাধান হচ্ছে না। আমি মনে করি যে বাজার অর্থনীতির যে মূল ইসেন্স, যে মর্মার্থ, সেটার মধ্যে থেকে বস্তুনিষ্ঠ পরিসংখ্যান দিয়ে যেখানে যেখানে গ্যাপ আছে সেটাকে রিকগনাইজ করতে হবে, সেটা আগে থেকেই মনিটর করতে হবে যে আমার কোন সময় গ্যাপ হতে পারে, আগে থেকেই নীতি সহায়তা দিয়ে পর্যাপ্ত আমদানি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আসন্ন নতুন মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। সব ধরনের সবজির দামই চড়া। রাজধানীর বাজার ঘুরে সেই অবস্থায় দেখছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। মালিবাগ বাজার থেকে জানিয়েছেন আজকের বাজারের পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি মালিবাগ কাঁচা বাজারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সবজির দাম কিন্তু যেমনটা বাড়তি ছিল তেমন বাড়তিই রয়েছে। যে বৃষ্টির প্রভাব বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আমরা তেমন একটা দেখিনি। তবে যদি আমি কারওয়ান বাজার কিংবা রামপুরা বাজার ও খিলগাঁও বাজারের সঙ্গে তুলনা করি, কিছুটা কারওয়ান বাজারের তুলনায় কিছুটা বেশি, রামপুরা বাজার কিংবা যে খিলগাঁও বাজারের মতোই কিছু কিছু সবজিতে আমরা দেখেছি যে 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে সবজিগুলো। মোটামুটি বলা যায় যে বৃষ্টির কারণে যে আমরা একটা সাধারণত দেখি যে খুব হঠাৎ করে দাম বেড়ে যায়, সেই প্রভাবটি না থাকলেও আসলে বলা যায় যে সবজির বাজার যেহেতু এমনিতেই চড়া ছিল, সে কারণে হয়তো তেমন কোনো দাম বাড়তির দিকে আমরা প্রবণতা দেখতে পাচ্ছি না। তবে বিভিন্ন বাজারের বিক্রেতারাই কিন্তু বলছিলেন আমাদেরকে যে বৃষ্টির প্রভাবটি আরও 2-1 দিন পর পড়তে পারে, সেক্ষেত্রে যদি সরবরাহ কিছুটা কমে যায় সে কারণে হয়তো দাম বাড়তে পারে। আর এছাড়া আমি কাঁচা বাজারে যেমন চিত্র দেখাচ্ছিলাম, পাশাপাশি কিন্তু বলছিলাম যে মুরগির দামও কিন্তু আসলে বেশ কিছুটা বাড়তির দিকে রয়েছে। ব্রয়লার মুরগি 160 টাকায় নেমে গেল, এখন কিন্তু আবার 190 টাকায় বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি কিন্তু 280 টাকায় নেমে গেল, এখন 310-320 টাকায় বিক্রি হচ্ছে। আর সবজির বাজারে বলা যায় যে আগে থেকেই যে বাড়তি মূল্য ছিল, সে কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে একটা ক্ষোভ কিংবা অসন্তোষ আমি শুরু থেকেই দেখেছি। তো তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু যে সবজির যে দাম সেটি নিয়ন্ত্রণে আসছে না, এবং কোনো ধরনের উদ্যোগ কিন্তু নেই দাম নিয়ন্ত্রণে আনার। তো তারা বারবার দাবি জানাচ্ছেন যেন বাজার মনিটরিং করা হয়, এবং এই বাজারে যে অস্বাভাবিক মূল্য এবং কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাজার পেতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে সবজির, সেটি কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যেন একই দামে বিক্রি হয় এবং অস্বাভাবিক অযৌক্তিক দামে যেন এগুলো বিক্রি না হয়। তো সব মিলিয়ে বলা যায় এই ছিল আমার কাছে বাজার দরের সবশেষ খবরাখবর। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি পাবনায়। সেখানেও বাড়ছে সব ধরনের সবজির দাম। শহরের বড় বাজার থেকে আরো জানিয়েছেন সহকর্মী রেসফি জয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আবারও কিন্তু অস্বস্তি বাড়িয়েছে সবজির বাজার। গত কয়েকদিনে কিন্তু আসলে পাবনায় সবজির দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যদিও পাবনা একটি সবজি সমৃদ্ধ এলাকা এবং বিপুল পরিমাণ সবজি কিন্তু পাবনা থেকে উৎপাদন হয় এবং সেটি পাবনা থেকে ঢাকা সহ সারা দেশে সরবরাহ হয়। তবে এর কারণ হিসেবে কৃষকেরা বলছেন যে এবছর কিন্তু প্রাকৃতিক বিপর্যয় খুব বেশি ছিল। প্রথম পর্যায়ে আসলে বেশ কিছুদিন ধরে খরা ছিল, সে সময় সেচ সংকটের কারণে বিস্তীর্ণ সবজির ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক সবজি কৃষকেরা রোপণ করতে পারেন। তো সেক্ষেত্রে আসলে সবজির যে সরবরাহ সেখানে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আসলে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কিন্তু যে সবজির সংকট সেটি বেশি হওয়ার কারণে পাবনা থেকে কিন্তু সবজি বাইরে যাচ্ছে। সেই সরবরাহ আসলে চাহিদা এবং সব কিছুর আসলে যে মেল বন্ধন সেটির প্রভাব কিন্তু আসলে পাবনায় এসেও পড়েছে। এ কারণে বাজারে কিন্তু ব্যাপক ঊর্ধ্বগতি। প্রতিটি সবজির দাম কমপক্ষে আসলে 10 টাকা থেকে 20 টাকা কেজি প্রতি বেড়েছে। তো সব মিলে আসলে যে সহসাই এই দাম কমবে বলেও মনে করছেন না কৃষকেরা, কারণ আগামী দিনগুলোতে আসলে বৃষ্টির আরও সম্ভাবনা রয়েছে এবং এই বর্ষার কারণে বর্ষা মৌসুম শেষ হওয়ার পর শীতের সবজি যখন সরবরাহ শুরু হবে তখন হয়তোবা দাম কিছুটা নাগালের মধ্যে আসতে পারে। তবে এর মধ্যে আসলে খুব সহজেই স্বস্তি ফিরবে না বলে মনে করছেন এখানকার স্থানীয় যে ব্যবসায়ী এবং কৃষকেরা রয়েছেন তারা। এই ছিল আমার কাছ থেকে পাবনার সবজি বাজারের সর্বশেষ খবর। ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক চলছে। উপস্থিত রয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম। সেখানকার পরিস্থিতি জানবো মাদি সিকান্দারের সাথে যুক্ত হয়ে। মাদি, কি অবস্থা, ঠিক কখন নাগাদ এই বৈঠক শুরু হয়েছে এবং শিক্ষকদের পক্ষ থেকে যে দাবি দেওয়া ছিল সেগুলো উত্থাপনের পর আসলে কি ধরনের সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ধানমন্ডির আওয়ামী লীগের যে সভানেত্রীর কার্যালয় সেখানে শিক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক চলছে। এখানে 13 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া তিনি সহ 13 সদস্যের একটি প্রতিনিধি দল প্রত্যয় যে স্কিমটি রয়েছে শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ, শিক্ষকরা 1 জুলাই থেকে যে আন্দোলন করে আসছে প্রত্যয় স্কিমের বাইরে যাওয়ার জন্য, সেই বিষয়টি নিয়ে শিক্ষক নেতাদের সাথে এই বৈঠক। এবং এই বৈঠকে আসলে শিক্ষকদের যে দাবি দেওয়া তারা প্রত্যয় স্কিমের থেকে সরে আসতে চান এবং তাদের সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেটি পুনর্বিবেচনা সহ এই বৈঠকে আলোচনা হবে এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে। এবং বৈঠক শেষে আসলে শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করবেন এবং গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষায় রয়েছি যে শিক্ষক প্রতিনিধি দলের সাথে এই বৈঠকে আসলে সর্বজনীন যে পেনশন স্কিম প্রত্যয় সেই প্রত্যয়ের মধ্যে শিক্ষকরা থাকবেন নাকি বেরিয়ে আসবেন সেই বিষয় নিয়ে একটি সিদ্ধান্ত হয়তো বা জানা যাবে। তো তাসফিয়া সব মিলে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় ধানমন্ডিতে এই ছিল আমার কাছে শিক্ষক প্রতিনিধি দলের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে শিক্ষক নেতাদের বৈঠক নিয়ে সর্বশেষ। তাসফিয়া, অসংখ্য ধন্যবাদ মাহাদি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। অন্যান্য প্রসঙ্গ, একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় ঢাকার শহর। রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। কারণ জানতে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন আমাদের সহকর্মী তাহিদ সৌরভ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা রাজধানী ঢাকার একটি অন্যরকম সমস্যা। গতকালকে 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে একদম সকাল 6টা থেকে 12টা পর্যন্ত। এই বৃষ্টিপাতে ঢাকার প্রায় অনেক জায়গায় যেভাবে জলমগ্ন ছিল, ঢাকার মিরপুরের এই 14 নম্বর ওয়ার্ডেরও সেই একই অবস্থা ছিল। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মিরপুরের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। যারা হুমায়ুন কবির একটু যদি বলতেন, আমরা দেখেছি গতকালকে আপনার ওয়ার্ডেও ব্যাপক জলমগ্ন ছিল, হাঁটু সমান পানি ছিল বিভিন্ন জায়গায়। এর থেকে উত্তরণে আসলে আপনারা কি করেন এটি থেকে উত্তরণের জন্য? আচ্ছা, উত্তরণের জন্য যেটা আমাদের মেন সমস্যা হয়ে গেছে কি, মেট্রো রেল করার সময় আমাদের যে একটা কানেক্টিভিটি ছিল পানি চলে যাওয়ার, সেটাকে তারা নষ্ট করে ফেলেছে। তার প্রমাণ দেখেন আপনারা, এই যে এটা ড্রেন, কিন্তু এই ড্রেনটাকে তারা মিনিমাম এই 300 ফিট জায়গা তারা পুরো সলিড করে ফেলেছে। এখন নিজে যে ময়লাটা জমে আছে এটা পরিষ্কার করার কোনো ওয়ে নেই। আপনার ওয়াসা বলেন আলাদা সংস্থা, ওয়াটার মানে ডেসা বলেন আলাদা সংস্থা, মেট্রো আলাদা সংস্থা, এবং মেট্রো কিন্তু এখনও আমাদের সিটি কর্পোরেশনকে এই রাস্তা হ্যান্ড ওভার করেনি, যার ফলে আমরা ইচ্ছেগুলি কাজ করতে পারি না। আমাদের হ্যান্ড ওভার করার সাথে সাথে আমরা এখানকে সলিড করে ফেলেছে, এগুলো আমরা ভেঙে কীভাবে 10 ফিট দূরে দূরে পানিটা পরিষ্কার করা যায় সেই ব্যবস্থা আমরা করব। জনগণের প্রতি আহ্বান কি করা হচ্ছে জনগণেরও? আমি মনে করি জনগণ শুধুই যত্রতত্র ময়লা না ফেলে, তারা নিজ জায়গায় ময়লা ফেলুক, বাকিটা আমাদের দায়িত্ব। আসলে শুনছিলেন যে জলবদ্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর হচ্ছে তিনিও জনগণের কাছে আহ্বান জানিয়েছেন যে শুধুমাত্র কর্পোরেশনের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকে সহায়তা করতে হবে। কারণ যে নোংরাটি আসলে আমরা ফেলে থাকি, বিশেষ করে পলিথিন এবং একবার ব্যবহার করা যে প্লাস্টিকটি রয়েছে, সেটি কিন্তু একেবারে নর্দমা সব জায়গায় এরকম ভরে গিয়েছে। তাদের আহ্বান রয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনোভাবেই যাতে এই যে আবর্জনাগুলো যাতে একটি নির্দিষ্ট স্থানে ফেলে রাখবে, যাতে পরবর্তীতে এটি পরিষ্কার করতে সুবিধা হয় কর্পোরেশন কর্তৃপক্ষের। একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় ঢাকা শহর। রাজধানীর বিভিন্ন সড়ক তৈরি হয় জলাবদ্ধতা। গতকাল এমন পরিস্থিতির পর মতিঝিল থেকে আজকের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাদিয়া নান্সি। আমি এই মুহূর্তে আছি মতিঝিল এরিয়াতে, অর্থাৎ আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার আশেপাশে কিন্তু সব ধরনের সরকারি এবং বেসরকারি অফিসগুলো আছে। যদি আমি একটু গতকালকের চিত্র বলতে চাই, গতকালকে কিন্তু মোটামুটি এই যে আরামবাগ থেকে শুরু করে একদম মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যেই মেইন সড়কটি আছে, সেই সড়কটিতে কিন্তু জলাবদ্ধতার চিত্রটা অনেক বেশি স্পষ্ট ছিল এবং সাধারণ মানুষের ভোগান্তিটাও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু রাস্তার পাশগুলোতে যদিও পানি নেমে গেছে, এখন এই জায়গায় পানি নেই, কিন্তু গতকালকে যে এই জায়গায় পানি উঠেছিল সেই দৃশ্যটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু এই এরিয়াতে যারা আসলে বসবাস করেন, অর্থাৎ মতিঝিল অফিস পাড়া ছাড়াও আসলে যাদের বাসা আছে, তাদের অবশ্যই কোনো না কোনো কাজে বের হতে হয়। তো
তাদের ভোগান্তিটা কিন্তু কালকে ছিল চরমে। আর এই জায়গাটায় এত বেশি সংকীর্ণ একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লাগানো, যার কারণে খুব বেশি পানি নেমে যাওয়ার সুযোগ কিন্তু নেই। এবং তারা যেটি বলছেন মূলত ড্রেনেজ ব্যবস্থা, এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা অনেক বেশি খারাপ, যেই পানি নেমে যাওয়ার মতো আসলে পরিষ্কারভাবে এই পয় নিষ্কাশনের জায়গাগুলো আসলে নেই, সেটি কিন্তু বলছিলেন। সেই জন্য তারা যেমন সিটি কর্পোরেশনের দায়িত্বের কথা বলেছেন, তারা কিন্তু পাশাপাশি মানে অর্থাৎ নিজেদের সচেতনতার কথাটিও কিন্তু বলছিলেন। আমরা দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো ব্যবহার করি, সেই বর্জ্যগুলো, বিশেষ করে রান্নাবান্নার কাজে যেই জিনিসগুলো ব্যবহার করা হয়, সবজি কাটা হয়, মাছ কাটা হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, আমরা সেটা করি না। সেটা না করে হয়তো পলিথিন বন্দি করে বা যেখানে সেখানে আমরা সেটি ফেলে দেই। ফলাফল এই যে ড্রেনের মধ্যে গিয়ে সেই ময়লাগুলো পড়ে, ফলাফলে ড্রেন বন্ধ হয়ে যায় এবং পানি যাওয়ার মতো জায়গা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই অভিযোগটা পাচ্ছিলাম যে নিজেদের সচেতনতার আসলে ঘাটতি আছে। শুধুমাত্র সিটি কর্পোরেশন কিংবা সরকারের পক্ষ থেকে আসলে জলাবদ্ধতা নিরসনে কাজ করা সেটি সম্ভব না। পাশাপাশি কিন্তু তারা খালগুলো উদ্ধার করার কথাও বলছিলেন যে আমাদের দেশে আসলে অনেক খাল আছে, কিন্তু সেগুলো আসলে ঠিকভাবে ব্যবহার হচ্ছে না, অনেকে দখল করে রেখেছেন। তো সবকিছু মিলে সেই ব্যাপারগুলোতে যদি সচেতন হওয়া যায়, তাহলে মনে হয় অনেকটা জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। মহাখালীতে যত্রতত্র পার্কিং যেন নিয়মে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে দূরপাল্লার গাড়ির সারি, 4 লেনের সড়ক 2 লেনে পরিণত হয়েছে। এর ফল তীব্র যানজট এই এলাকায়। আরো জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজধানীর মহাখালীতে যানজট যেন নিত্যসঙ্গী। প্রতিদিন সকাল সন্ধ্যায় আটকে থাকে অনেক গাড়ি। এজন্য দায়ী দূরপাল্লার বাস, বলছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ। তাদের অভিযোগ, টার্মিনাল থেকে বাসগুলো বের হতে কিংবা সড়কে রেখে দেয় এই যানজট। 2 সারি করে বাস পার্কিং করে রাখে, যে কোনো মুহূর্তে ভিতর থেকে গাড়ি বের হচ্ছে, ঢুকছে। তো এই ধরনের সমস্যার কারণে এই জায়গাটায় যেই পরিমাণ জ্যামের সৃষ্টি হয়, এটা একদম ঢাকা শহরের মানুষই একমাত্র বলতে পারবে যে কত বড় ভোগান্তি তাদের জন্য। মাদারীপুর থেকে আমার মনে হয় যে ঢাকা আসছি 2 ঘন্টা 2.5 ঘন্টার মাধ্যমে চলে আসছি সায়দাবাদ, আর এই পর্যন্ত আমার লাগে যে মনে হয় যে আরো 2-2.5 ঘন্টা চলে গেছে এখানে আসতে। বাস চালকরা জানান, টার্মিনালের জায়গা স্বল্পতায় সড়কে গাড়ি রাখেন তারা। ওর ভিতরে ওই পিছনে কাজ চলতেছে, ব্যাগ কিছু মিলে আপনাদের কিছু কাজের গাড়ি টাড়ি ঢুকে হেদরও জায়গা রাখতে হয়। কিভাবে গাড়ি আমরা রাখবো, কোথায় রাখবো? টার্মিনালের ভিতরে জায়গা নাই, আর এই জন্য আমরা টাঙ্গাইলে গাড়িগুলো এক সাইড দিয়ে বইরা যাই আমরা। এখন মানে আমরা যাবো কোথায়? যাওয়ার মতো তো আমাদের জায়গা নাই, টার্মিনালেও জায়গা নাই। দেখা যায় এটা তো আসলেই গাড়ি চলার একটা রাস্তায়। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, মহাখালী থেকে প্রতিদিন প্রায় 1500-র বেশি বাস ছেড়ে যায়, তবে সেখানে পার্কিং এর জায়গা মাত্র 400 বাসের। টার্মিনালে কিছু সংস্কার কাজ করা হলে যানজট কিছুটা কমানো যাবে বলে আশা তার। এই টার্মিনালের ধারণ ক্ষমতা হইল 400+, আর এখান থেকে গাড়ি চলে 1500+। তো স্বাভাবিকভাবেই যখন নিচের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শহরে গাড়িগুলি আসে, তখন এই টার্মিনালের একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি দাবি করেন, গেটলক সার্ভিস চালুর পর কমে এসেছে যানজট। 400 গাড়ির এখানে যদি 2000 গাড়ি আসে, তো সেক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। তো আমরা সেই বিশৃঙ্খল অবস্থা সামাল দেওয়ার জন্য আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক মহাখালী টার্মিনালের যে আগের অবস্থা ছিল, তা থেকে আমরা অনেকটা উত্তরণের পথে আছি। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পোবালি ব্যাংক পিএলসি। রসগোল্লার পর এবারে গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা জিআই স্বীকৃতি পেয়েছে। খবরটি জানার পর থেকেই আনন্দে ভাসছে গোপালগঞ্জের মানুষ। সেই খবর জানাতে গোপালগঞ্জ শহর থেকে সরাসরি যুক্ত হব প্রতিনিধি সজীব বিশ্বাসের সাথে। সজীব, ঠিক কি অবস্থা এই মুহূর্তে জানাবেন আপনি? মানুষ কতটা খুশি হয়েছে তাদের উচ্ছ্বাস অবশ্যই জানাবেন এবং সেই সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন।
আপনি যেমনটি বলছিলেন যে রসগোল্লার পরে কিন্তু গোপালগঞ্জের বিশেষ ধাতুর তৈরি যে ব্রোঞ্জের গয়না, সেই গয়না কিন্তু জিআই স্বীকৃতি পেয়েছে। এতে কিন্তু বেশ খুশি যে গয়না শিল্পী, ব্যবসায়ী এবং গোপালগঞ্জের সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু বেশ খুশি। এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই গয়নার ছবি দিয়ে কিন্তু অনেকেই এই যারা গয়নার ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। এবং আমরা গতকালকে কিন্তু এই গয়নার যে নগরী গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার জলিরপাড় গ্রাম, সেই জলিরপাড় গ্রামে গিয়েছিলাম এবং আমরা দেখেছি যে কালকে তারা এই আনন্দে কিন্তু তারা মিষ্টি বিতরণ করেছে এবং তাদের ব্যবসা এবং বাড়বে এরকম তাদের পরিকল্পনা কিন্তু জেলা প্রশাসন হাতে নিয়েছে। এবং কাঁচামাল সহজলভ্য এবং যে সকল গয়না শিল্পীরা আগে এই গয়নার কর্মর সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু আস্তে আস্তে এটির থেকে দূরে চলে গেছে এবং জিআই স্বীকৃতি পাওয়ায় কিন্তু সেই যে আগের যেই চিত্র বা আগের যেমন গ্রামের প্রতি ঘরে ঘরে গয়না তৈরি হতো, সেই ঘরে ঘরে গয়না তৈরির সেই প্রচলন কিন্তু হয়তোবা আবারও ফিরে আসবে, এমনটি কিন্তু কালকে যারা গয়নার সাথে যুক্ত ছিল বা গয়না ব্যবসায়ী এমনটি তারা বলছিলেন। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই গয়না, এই ব্রোঞ্জের গয়নাকে ওই অঞ্চলে গয়নার একটি মার্কেট করে দেওয়া হবে এবং একটি দিন গয়না দিবস হিসেবে গোপালগঞ্জে কিন্তু পালন হবে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার সওদাগরপট্টিতে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা এই জুয়েলারির বা এই সকল দোকানে কিন্তু ব্রোঞ্জের গয়না এখানে বিক্রি হয় এবং এই ব্রোঞ্জের গয়না গোপালগঞ্জ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ব্রোঞ্জের গয়নাগুলো বিক্রি হয়ে থাকে এবং যেয়ে থাকে। এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছে যে এই তারা যদি সরকারি সহযোগিতা এবং দক্ষতা বা কোনো প্রশিক্ষণ পান তাহলে কিন্তু এই গয়নার মান উন্নয়ন এবং বিদেশে রপ্তানিতেও কিন্তু তারা একটি ভূমিকা রাখবে, এমনটি বলছিলেন গয়না প্রস্তুতকারক এবং বিক্রেতারা। তাসফিয়া, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ঢাকার চারপাশে নদীর সঙ্গে খালগুলোর ঠিকমতো সংযোগ না থাকায় যেমন রাজধানীতে ভারী বৃষ্টিতে জলজট, আবার নদীর দূষণ এবং সেতুগুলোর উচ্চতা কম থাকায় নৌ চলাচলও ব্যাহত হচ্ছে। টঙ্গীর রেল সেতু এলাকা থেকে বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ঢাকার চারপাশে 5টি নদী এবং অসংখ্য খাল থাকার কারণে নগরবাসীর আশাবাদী হওয়া কিংবা খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরেই এই ঢাকার চারপাশে নদীগুলো ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে। যদিও এখন বর্ষাকালের কারণে নদীর নাব্যতা রয়েছে বটে, কিন্তু শুকনো সময় এই নদীগুলো অনেকটা মরা খালে পরিণত হয়। যদিও বিআইডব্লিউটি এর গত কয়েক বছর ধরে অভিযান এবং ওয়াকে নির্মাণ করার ফলে নতুন করে যে দখল সেটি কিছুটা রোধ করা যাচ্ছে বটে, তবে এই নদীতে নৌ চলাচল কিংবা ঢাকা শহরের পানি দ্রুত নিষ্কাশনের ক্ষেত্রে খালগুলোর সঙ্গে নদীর যে যোগসূত্র সেটি কিন্তু তেমন নেই। ফলে কিন্তু ঢাকা শহরে যেমন জলজট হচ্ছে, তেমনি এই যে নৌপথে যে চলাচল সেটি পণ্য পরিবহন থেকে শুরু করে মানুষের যাতায়াত সেটিও কিন্তু বলা যায় যে সংকুচিত হয়ে আসছে। এবং এক্ষেত্রে বড় একটি কারণ বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়, সেটি হচ্ছে ঢাকার চারপাশে 17টি ব্রিজ রয়েছে বা সেতু রয়েছে, যে সেতুগুলোর উচ্চতা সেটি খুবই কম। যেমন আমরা বলতে পারি টঙ্গীতে এখানে যে রেল সেতু রয়েছে, সেই রেল সেতু দুপাশে যে রেল সেতু সেটির সাথে পানির যে উচ্চতা সেটি দেখে সহজে অনুমান করা যায় যে এখানে নৌ চলাচল অর্থাৎ উঁচু কিছুটা উচ্চতা থাকলে সেই নৌ এখান দিয়ে যেতে পারবে না, সেটি একেবারে দেখেই বোঝা যায়। এবং যার কারণে কিন্তু এখানে হচ্ছে কিছু পণ্য পরিবহনে কিছু বালুবাহী কিছু নৌ চলাচল করলেও সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে যাত্রীবাহী যে লঞ্চগুলো সেগুলো কিন্তু চলতে পারে না। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দীর্ঘ 12 দিন ধরে নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। ধরলা সেতুর পূর্ব প্রান্ত থেকে আরো জানাচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।
কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ 16 নদ-নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু তারপরেও ব্রহ্মপুত্রের পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে দুধকুমার নদীর পানি একটি পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ধরলা নদীর পূর্ব প্রান্তে এবং সেখানে ধরলার পানি কমতে শুরু করেছে এবং সেই ধরলা নদীতে স্থানীয় মানুষজন কিন্তু তারা মাছ শিকারে নেমেছে এই বন্যার পানিতে। এবং জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রামের এই যে দীর্ঘ সময় ধরে যে বন্যাটির সৃষ্টি হয়েছে এবং এই বন্যাটির সৃষ্টি হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে মানুষজন কিন্তু কর্মহীন হয়ে পড়েছে এবং কর্মহীন হওয়ার কারণে মানুষজনের কিন্তু আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 33 লক্ষ টাকা এবং 550 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ করেছেন এবং কৃষি বিভাগ বলছেন প্রায় 7,500 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে এবং সেই সাথে অসংখ্য পুকুর কিন্তু তলিয়ে গেছে এবং মাছ ভেসে গেছে। এই বন্যার এমন পরিস্থিতিতে দ্রুত পানি নেমে যাওয়ার পরে মানুষজন হয়তো ঘরে ফিরবে, এই দুর্ভোগ থেকে মানুষজনের উন্নয়ন হবে, এটি প্রত্যাশা করছে সকল বানভাসী মানুষজন। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মৌসুমের শেষ সময়ে রাজশাহীর বাজারে পাওয়া যাচ্ছে আম্রপালি, বাড়ি আম, চার এবং ফজলি আম। তবে এবছরের শুরু থেকেই আমের দাম বেশি। এই বিষয়ে বিস্তারিত জানতে আমের মোকাম রাজশাহীর বনেশ্বর বাজার থেকে যুক্ত হব সহকর্মী বুলবুল হাবিবের সাথে। বুলবুল, এই বছর শুরু থেকেই দাম বেশি ছিল, আমের ফলনও কম হয়েছে, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের বক্তব্য কি এই ব্যাপারে? বুলবুল, আসলে রাজশাহীর যে বানেশ্বর আমের মোকাম, এখানে আসলে প্রতিদিনই রাজশাহী সহ আশেপাশের যে জেলা উপজেলাগুলো থেকে কিন্তু আমের ব্যবসায়ী, আম বাগান, আম চাষি যারা আছেন তারা কিন্তু এখানে আম নিয়ে আসেন এবং আম বেচা বিক্রি করেন। তো এখানে আমরা দেখেছি যে আসলে সকাল থেকে আমের যারা আম চাষি রয়েছেন তারা কিন্তু আম নিয়ে আসছেন এবং এখন বাজারে আসলে পাওয়া যাচ্ছে আম্রপালি, বাড়ি আম চার এবং বাড়িয়াম চার এবং এর সাথে পাওয়া যাচ্ছে আসলে হলো ফজলি আম। এবং এই আমগুলোর যে দাম সেটা আসলে আমরা দেখেছি যে আসলে গত বছরের যে আমের দাম ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, যেখানে আম্রপালি বিক্রি হচ্ছে 3500-3600 টাকা মনে এবং ফজলি আম বিক্রি হচ্ছে 2500-2600 টাকা মনে এবং বাড়িয়াম চার যেটা সেটা বিক্রি হচ্ছে 3200-3400 টাকা মনে। অর্থাৎ আমের দাম কিন্তু আসলে শুরুতে যেমন ছিল 100 টাকা কেজির উপরে আম কিনতে হয়েছে ক্রেতাদেরকে, এখনও কিন্তু সেটা আসলে পাইকারি খুচরা বাজারে কিন্তু 100 টাকার উপরে এই আমগুলো বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে পাইকারি আমে কিছুটা কম হলেও কিন্তু খুচরাতে ব্যবসায়ীদের কিন্তু আম ঠিক 100 টাকা কেজির উপরে বিক্রি হচ্ছে। আমরা আসলে চাষিদের সাথে কথা বলেছিলাম, চাষিরা যেটা বলছেন যে আসলে এবার আসলে আমের ফলন ব্যাপক কম হয়েছে, আসলে ঝড় বৃষ্টি, অতি খরা, এগুলোর কারণে আসলে আমের মুকুল কম এসেছে। আমের মুকুল কম আসার কারণে আমের ফলন কম হয়েছে, এই কারণে কিন্তু আমের উৎপাদন কম হওয়ার কারণে এবার আমের দামটা শুরু থেকেই বেশি ছিল এবং দামটা কিন্তু একদম বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই দাম বিক্রির কারণে কিন্তু ভোক্তা পর্যায়েও কিন্তু বেশি দামে আমটা কিনে খেতে হচ্ছে এই ভোক্তাদেরকে। ফলে এখন যেহেতু তবে চাষিরা বলছেন যে আসলে তারপরও তারা অনেক সময় লাভবান হতে পারছেন না বা অনেক সময় লাভবান হচ্ছেন। তো আমরা যদি একটু কথা বলি, আপনার বাগানে এবার কেমন আম ছিল, আম কেমন দাম পেয়েছেন? আম প্রচুর ছিল কিন্তু এখন আম অনেক ঝড়ে নষ্ট হয়ে গেছে। আমের বাজার এখন এবার দাম বেশি কিন্তু আম তো ছিল কম, যে পরিমাণ আম ছিল সে পরিমাণ তো শিলাবৃষ্টি ঝড় এতে নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো একটু আপনি কি ব্যবসায়ী? এটি আম কেমন দাম এবার? জি ভাই, আম আপনার ব্যবসা কেমন হলো এবার? আসলে ব্যবসায় বছরে খুব একটা ভালো হয় না, যেহেতু দেশে আমের পরিস্থিতি ভালো নয়, সেজন্য আসলেও ব্যবসা খুব পরিস্থিতি ভালো হয় নাই, এটা হলো বড় সমস্যা। এছাড়া দ্বিতীয় কোনো সমস্যা নাই। দেশে আম ছিল গত বছরে, প্রচণ্ড আম ছিল, কিন্তু এবছরে আম নেই। ধন্যবাদ আপনাকে। তো
কৃষি বিভাগ বলছে যে আসলে আমের মৌসুমটা একদম শেষ পর্যায়ের দিকে এবং তারা বলছেন যে আসলে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ না হলেও প্রায় কাছাকাছি গেছে এবং গত কয়েকদিন আগেও প্রায় 1500 কোটি টাকার মতো রাজশাহীতে আমের বেচা বিক্রি হয়েছে এমনটা কিন্তু কৃষি বিভাগ থেকে বলা হয়েছে। তো তাসপে এই ছিল এখান থেকে রাজশাহীর আমের যে বেচা বিক্রি হচ্ছে বা আমের দামটা কেন বেশি তার খবর। বুলবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী থেকে বুলবুল হাবিবের সঙ্গে যুক্ত হয়েছিলাম, আমের বাজার সম্পর্কে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজর শিরোনামগুলো জানাবো আরো একবার। অনলাইন জুয়া আইনের দুর্বলতায় পাচার হচ্ছে হাজার কোটি টাকা। সরবরাহ ব্যবস্থার গলদে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, বলছেন বিশ্লেষকরা। যত্রতত্র পার্কিংয়ে রাজধানীর মহাখালীতে হচ্ছে তীব্র যানজট। জিআই স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনার ব্যবসায়িক সম্ভাবনা। উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। নির্বাচনী লড়াইয়ে থাকতে দৃঢ় প্রত্যয় বাইডেনের। এই মৌসুমে আমের দাম কমলই না। উইম্বলডন নারী এককের ফাইনালে ক্রেচিকোভা এবং পাউলিনি। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। ইটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন ইটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।